এখন এই যে ডিজিটালে এবং আমরা এটা 36টা ফিল্ম আছে, সেই 36টার মধ্যে থেকে আমার যদি 10টা বেরোয়, আমি মনে করব যে হ্যাঁ, মানে আমরা খুব বেছে বেছে আমরা শাটার ফেলতাম, অ্যাটলিস্ট আমি ফেলতাম। এখন এই ভঙ্গিমাটা পাল্টে গেছে বলে তোমার মনে হয় না? ফটোগ্রাফির কিছু ভঙ্গিমা পাল্টায়, কি পাল্টেছে? মেন্টালিটি পাল্টায়। আমি সবার ক্ষেত্রে বলছি না, আপনি দেখবেন এখন তো ফটোগ্রাফার অনেক বেশি হয়েছে, আপনি তাকে জিজ্ঞেস করবেন, তার কিবোর্ডে দেখবেন আজকে ডিজিটাল ফটোগ্রাফি ছাড়া, কম্পিউটার ছাড়া ডিজিটাল ফটোগ্রাফি হয় না। আপনি একটা ছবি তুলে যদি কম্পিউটারে না দেখেন, ক্যামেরায় দেখেই ছবিটা কিন্তু দিতে পারবেন না। ল্যাপটপ বা কম্পিউটারের খরচাটা কিন্তু কেউ ধরে না, ওটাও কিন্তু একটা খরচা ইনভলভ। এবার ওটার মধ্যে যখন বাটনটা দেখবেন কিবোর্ডে, বাটনটা দেখবেন বেশি ডিলিট বাটনটার আঙুলের ছাপ পড়েছে। আপনাদের ফিল্মের সময় বা আমাদের ফিল্মের সময় আপনাকে আমি বলছি, আমরা সব কিছু দেখে শুনে নিয়ে, ধরুন ক্যান্ডিড রাস্তায় ছবি তুলছি, মনে হচ্ছে একটা ছবি হবে, শাটার মারলাম, ওটা এন্টার, ওটা হয়ে গেল। তা নাহলে একটা ফটোগ্রাফার কি করে বলে, এইটা দেখলেই আপনি বুঝতে পারবেন একটা ফটোগ্রাফার কি করে বলে। সেটা কিন্তু আমার বাবার ক্ষেত্রে দেখেছি। বাবা ধরুন ওভার দ্য ফোন আমাকে বলছে যে দেখ তো 7 নম্বর রোলের 33 নম্বর গেটটা দেখতে একবার। রোলগুলো তো মার্ক করা থাকতো, সেই মতো তো অ্যাকর্ডিং টু মার্কিং তো প্রসেস হতো। 7 নম্বর রোলের দেখতো 33 নম্বর গেটটা ভিজে অবস্থা দিয়ে, কিন্তু উনি কিন্তু ওভারে ফোনে রয়েছেন, দেখে আমাকে বলতো, ফোন করতো শার্প আছে কিনা। এটা তো বলেছেন, এটা তো কম্পিউটারের দরকার পড়েনি, এবং আপনিও নিশ্চয়ই হ্যাবিচুয়েটেড। একদম। এখনো ফিল্মে যখন ছবি তুলি আমি তো যখন, তাহলে আপনি যখন ছবি তুলছেন, তার মানে আপনার মাথায় ছবিটা কমপ্লিট তৈরি হয়ে গেছে, তবেই আপনি এন্টার মারছেন। ক্লিয়ার করতে পারলাম? একদম। আর এখন ডিজিটালি করলে সঙ্গে সঙ্গে আগে দেখে নি হয়েছে কি হয়নি, ওদের আরেকটা তুলি। এই যে কনফিডেন্স লেভেলটা কিন্তু প্যারামিটারটা ডাউন হয়েছে। নমস্কার, শুরু করছি আমাদের নতুন এপিসোড মুখে মুখের। এই মুখে মুখের এপিসোডে আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত ফটোগ্রাফার সাত্যকী ঘোষ, যার পরিচয় আপনারা সকলেই জানেন। তার বাবার ছবি, শ্রদ্ধেয় নিমাইবাবুর ছবি আপনারা এখনও দেখতে পান বিভিন্ন জায়গায়, বিভিন্ন পত্রপত্রিকায়। সত্যজিৎ রায়ের সমস্ত কাজের সঙ্গে উনি যুক্ত ছিলেন। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এই পডকাস্টের কো স্পন্সর কনকাঞ্জলি গোল্ড মার্ট, যেখানে পশ্চিমবঙ্গে সোনা কেনার ক্ষেত্রে সব থেকে ভালো দর পাওয়া যায়। আপনি ডিটেলস পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। উত্তরাধিকার সূত্রে বলবো, তোমার এই ফটোগ্রাফির প্রতি ভালোবাসা এবং ফটোগ্রাফির প্রতি এই প্যাশনটা ডেভেলপ করলো কবে, এবং কবে তুমি ঠিক করলে যে আমি ফটোগ্রাফিটাকেই জীবিকা হিসেবে বেছে নেব? বাবা ফটোগ্রাফি করতেন, সেটা যে একটা ফটোগ্রাফির প্রফেশন হতে পারে সেটা কিন্তু আমি কলেজ যাওয়ার পরে বুঝতে পারলাম। তার আগে কিন্তু বুঝিনি। তার আগে ছবি তুলতাম, ছবি কিন্তু মাকে আমি বলেছিলাম এক সময় যে তুমি 4টে বিজ্ঞাপন দেবে। এটা কিন্তু কলেজের পর কথাটা বলছি, ব্যাংকে চাকরি করে। আরেকটা বলেছিলাম যে একজন ডাক্তার, আরেকজন ইঞ্জিনিয়ার, আরেকজন বলেছিলাম লাস্টে 4টে দেবে যে বাণিজ্যিক চিত্রগ্রাহক। এ দেখবে মেয়ের বাপরা আসবে না, এই প্রফেশনটাকে তারা জানতোই না যে ফটোগ্রাফি আবার কী হতে পারে। কিন্তু আমি যার কাছে ফটোগ্রাফি শিখেছি তার অনারে ওবেরয় গ্র্যান্ডে পার্টি হয়েছিল। একটা ফটোগ্রাফারের অনারে ওবেরয় গ্র্যান্ডে পার্টি দিয়েছিলেন কারা? আইটিসি। মানে এটা কাকে? জ্যোতিষ চক্রবর্তী, যার কাছে আমি ফটোগ্রাফি শিখেছি। বাবার ইচ্ছে ছিল যে আমি পোস্ট ফটোগ্রাফিটা আমি শিখি। পোস্ট ফটোগ্রাফি কী জিনিস, মানে ছবি তোলার পরে প্রসেসিং প্রিন্টিং, সেটা উনি মাস্টার ছিলেন, আমি ওনার কাছে শিখেছি। কিন্তু ওনার অনারে আমি যখন যে সময় গিয়েছিলাম তখন আমি ওনার কাছে গল্প শুনেছি, সিজার্সের ক্যাম্পেইন খুব সাকসেস হওয়াতে আইটিসি পাঠিয়ে দিয়েছিল। এটা কজন ফটোগ্রাফারের জীবনে ঘটে। আগেকার দিনে এরকম ছিল। এখন যেমন ফটোগ্রাফিটাকে খুব মানে তুড়ি মেরে ফটোগ্রাফি করে, কিন্তু আগে তো সেই ব্যাপারটা ছিল না। আগে একটা সিজার্সের ক্যাম্পেইন হয়েছিল যে স্কুটার নিয়ে, ভেসপা স্কুটার নিয়ে তার একটা রানিং মোশনের ছবি নিয়ে ক্যাম্পেইনটা হয়েছিল। সেই ক্যাম্পেইনের ছবি দেখার সৌভাগ্য হয়েছিল। ছবি শুটিংয়ের সময় আমি ছিলাম না, কিন্তু তার থেকে আমার ভেতরে একটা ইন্সপায়ার হয়েছিল যে একটা ফটোগ্রাফার কিন্তু অনেক কর্পোরেট লাইফ চেঞ্জ করে দিতে পারে। কমার্শিয়াল ফটোগ্রাফি। আমি সেই জন্য কমার্শিয়াল বাণিজ্যিক চিত্রগ্রাহক হতে চেয়েছিলাম। কিন্তু এই 4 জনের মধ্যে কিন্তু তখনকার দিনে বাণিজ্যিক চিত্রগ্রাহকই বেশি হয়েছে। একটা ফিজ স্ট্রাকচারটাই অন্যরকম ছিল।
আমি কলকাতা শহরে কুরিয়ারে হ্যাজেলবার্ড ক্যামেরা আনাই। কুরিয়ারে যখন হ্যাজেলবার্ড ক্যামেরা আনাই তখন আমার মাথায় স্ট্রাইক করে যে এই ক্যামেরাটা কলকাতায় আনিয়েছি, যা খরচা পড়েছে, একটা নিউ ইয়র্কের ফটোগ্রাফারও একই খরচা দিয়েছে, বম্বের ফটোগ্রাফারও একই খরচা দিয়েছে, কিন্তু কলকাতায় কেন রেমুনারেশন কম? কারণ কলকাতায় কেউ চিন্তাই করে না যে একটা ফটোগ্রাফি থেকে রোজগার হবে বা একটা ফটোগ্রাফার এই চিন্তা করতে পারে। এইটা কলকাতার চিন্তা ভাবনাটা তখন ছিল না। কিন্তু দেখুন কুরিয়ারে আনিয়েছি সাহস করে, ওই ভয়টা ছিল না যে কি হবে না হবে, যা হবার হবে দেখা যাবে। ও নিমাই ঘোষ এত নামকরা চিত্রগ্রাহক, তিনি নিজে না শিখিয়ে ফটোগ্রাফি শেখানোর জন্য মানে জ্যোতিষদার কাছে কেন গেলেন? খুব কম ছেলে আছে বাবাকে তৈরি হতে দেখে, আমি তার মধ্যে একজন। আমার যখন 10-12 বছর তখন তো বাবা ফটোগ্রাফি, 68-এ বাবা ফটোগ্রাফি শুরু করেন। আচ্ছা, 8-9 বছরে 68-এ তো ক্যামেরা ধরেছেন। বাবা এত সাকসেসফুল ফটোগ্রাফার কেন? সত্যজিৎ একটা কথা বলেছিলেন মানিক জেঠু, যে আপনি বসে আমার অ্যাঙ্গেল মেরে দিয়েছেন। বাবার প্লাস পয়েন্ট হচ্ছে বাবা নাটক করতেন, তার ফলে কি হচ্ছে কম্পোজিশন, ছবির মধ্যে যে ডিস্ট্রিবিউশন অফ স্পেস বা ফিগার, মেনলি তো পিপল ফটোগ্রাফি করতেন, তার যে প্লেসমেন্ট সেটা তো ক্যামেরাতেই করতেন। সেইখানে কিন্তু মানিক জেঠু ছবিটা দেখি এক কথায় তার কি প্রসেসিং প্রিন্টিং কি হবে বাবা ওটা নিয়ে মাথা ঘামাতেন না। ওটা তখন বালিগঞ্জ খনিতে একটা স্টুডিও ছিল, স্টুডিও রেনেসাস, উনি প্রিন্ট করে দিতেন, প্রসেস করে দিতেন। উনি যেদিন ডার্করুমে প্রসেস করে বেরিয়ে এসছেন সেদিন বাবার কপালে চুমু খেয়েছিলেন। আমার সেই স্টুডিওতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল বাবার সাথে, তো বলেছিলেন তোর হবে। আমি কি সেই দিন ছিলাম তা কিন্তু না, কিন্তু গল্প অনেক শুনেছি। উনি বলেছেন তোর হবে, তুই চালিয়ে যা, ফটোগ্রাফি চালিয়ে যা। এই যে একটা প্রথম জহুরে চেনে, এটা যে প্রথম উনি দেখেছিলেন যে বাবার হবে, সেই জন্য বাবার ইচ্ছে ছিল যে আমি যাতে পোস্ট ফটোগ্রাফি মানে ডেভেলপিং প্রিন্টিংটা যাতে ভালো করে শিখি, সেটার জন্য উনি মাস্টার, জ্যোতিষ জেঠু মাস্টার ছিলেন, তখন আর কেউ ছিলেন না। ফটোগ্রাফি তো আসলে খুব এক্সপেন্সিভ হবি বা প্রফেশন হলেও সেটা খুব এক্সপেন্সিভ। একজন সাধারণ মধ্যবিত্ত বাঙালি মানে নিমাইবাবু সেটার মধ্যে এলেন কিভাবে? বাবা তো নিতান্ত শখেও আসেনি, অন্য কিছুতেও আসেনি। বাবা তো নাটক করার দৌলতে রবি জেঠু হচ্ছেন স্কুলমেট, রবি জেঠুর সাথে তো দিন রাত ওঠা বসা ছিল। তো রবি জেঠু গেছেন গোপীগঞ্জ বাগানে শুটিং করতে, বাবা তো ক্যামেরা একজন বন্ধু থেকে ক্যামেরাটা পেয়েছেন, সেখান থেকে 250 টাকার এক্সচেঞ্জে ক্যামেরাটা উনি নিয়ে নেন। কাট ফিল্ম দেন, জয় কাকু বলে একজন ক্যামেরাম্যান, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান ছিলেন, উনি কাট ফিল্ম দেন। সেই ছবি গোপীগঞ্জ বাগানের আউটডোর সেটে রবি জেঠু ছবি তুলতে গিয়েছিলেন, ক্যানোনেট ক্যামেরা QL-17, সেইখান থেকেই ফটোগ্রাফি শুরু। সেই ছবি যখন পরে বংশী জেঠু মানে বংশীচন্দ্র গুপ্ত যখন মানিক জেঠুকে দেখান গোপীগঞ্জ বাগানের সেটে, তখন দেখে বলেন আরে মশাই আপনি তো আমার অ্যাঙ্গেল মেরে দিয়েছেন, যান ছবি তুলুন। এখান থেকেই তো ফটোগ্রাফিটা শুরু বাবার। এখানে হবি আসছে কি প্রফেশন আসেনি, কিন্তু কথাটা হচ্ছে যে ওনার ছবিটা তখন উনি পুশ করেছেন যে আপনার ছবি দিয়ে আমার হবে। সিকিমের ডকুমেন্টারিতে সিকিমের রাজবাড়ির ভেতরে ঢোকার পারমিশন খুব লিমিটেড লোকের ছিল, তার মধ্যে আমার বাবারও ছিল। মানিক জেঠু আমার বাবার নাম ইনক্লুড করেছিল। সত্যজিৎ রায়ের বিখ্যাত প্রায় যাবতীয় যা ছবি আমরা দেখি যে উনি এরকম ভাবে থুতনিতে হাত রেখে হয়েছেন বা এই যে রুমাল কামড়ে সব রকম ম্যানারিজমের ছবি আছে, উনি এত পার্টিকুলারলি সত্যজিৎ রায়কে ফোকাস করতেন কেন? শুটিং এ তো অন্যান্য জিনিসেও ফোকাস করেন। এইটাই কিন্তু এই সাবজেক্টটা কিন্তু আপনাকে আমি বলে হচ্ছে PhD করার সাবজেক্ট। উনি ওই সময় কিন্তু কোনো নায়িকার ছবি তুলতে যাননি। ওইরকম লম্বা এরকম সুটাম দেয়া মডেল কোথায় পাবেন? এটা তো আমি আজও চিন্তা করি। আপনাকে আমি বলছি আমার বাবা অনেক পরে দেরিতে উত্তম কুমারের ছবি তুলেছেন। উত্তম কুমার জিজ্ঞেস বলেছিলেন যে মশাই দেখি আপনার হাতে শুনেছি ম্যাজিক আছে, দেখান তো ম্যাজিক। কিন্তু আপনি একটা দেয়ালে মানিক জেঠুর ছবি রাখবেন আর উত্তম কুমারের ছবি রাখবেন, উত্তম কুমার তো এত গ্ল্যামারাস। উত্তম কুমারের ব্যাপারেও আমার ভেতরে মনে কোশ্চেন আসে না তা না। উত্তম কুমারের যখন বাবা ছবি তুলেছেন বেশি বয়সের, আগের বয়সের না, কিন্তু মানিক জেঠুর যে ছবি, মানিক জেঠু ডিরেকশন দিচ্ছেন যেই সময়কার সিনেমার বা মানিক জেঠুর আলাদা পোর্ট্রেট বা সেই ছবি একটা দেয়ালে টাঙাবেন, উত্তম কুমার ছবি দেখবেন ওর মধ্যে যে ক্যারেক্টার আছে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, এর মধ্যে আমি বলছি না সবই ছবি ভালো, কিন্তু সবার চোখ যাবে মানিক জেঠুর ছবিতে। কারণ কি, মানিক জেঠুর ওই বাবা কিছু তো একটা দেখেছিলেন যে ওরকম সুটাম দেহ 6 ফুটের ওপর লম্বা ওরকম একটা মডেল কোথায় পাবেন আপনি আমাকে বলুন তো। উনি হয়তো সিনেমায় পাঠ করছেন,
কিন্তু উনিও তো ইনডিরেক্টলি একটু ফ্যাশনেবল লোক ছিলেন, সেইটাকে উনি ইউজ করেছেন, Yes. মানে বেসিক্যালি সেইটাকে মডেল হিসেবে সত্যজিৎ রায়কে উনি পছন্দ করেছেন, ক্যারেক্টার হিসেবে। মডেল বলতে কি হ্যাঁ, আমাদের character. এই ক্যারেক্টার ক্যারেক্টার হিসেবে। কোথায় পাবেন এটা বলুন। না এটা তো ঠিকই, ও মুখের মানে যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স সেইটা তো সেটা তো যে কোনো ফটোগ্রাফারের কাছে একটা ড্রিম। ড্রিম। হ্যাঁ, এত যে তোমাদের কাছে, তোমার কাছে, তোমার বাড়িতে এই যে সত্যজিৎ রায়ের ছবি, নেগেটিভ পজিটিভ, এগুলো সংরক্ষণের বিষয়টা কি এবং কিভাবে হয়? এখন তো বিশেষ কিছু নেই, এখন তো যেটুকুন আছে সেটুকুন আমি সংরক্ষণ করি। বাবার যখন ছিল, বাবা খুব সংরক্ষণ করতে গিয়ে বাবা খুব মানে 90,000-এর ওপর, প্রায় 1 লাখের কাছাকাছি নেগেটিভ ছিল মানিক জেঠুর। সেই নেগেটিভ একসময় বিরক্ত হয়ে বলেছিলেন গঙ্গা জলে ভাসিয়ে দেবেন, কারণ কে মেনটেন করবে। আজও আপনাকে আমি বলছি 68-এর প্রিন্ট আজও লাল হয়নি। দেখানোর প্রিন্ট তোর ফেড হয়ে যায়, হলুদ হয়ে যায়। আপনি টেকনিক্যাল লোক, আপনি এটা বুঝবেন যে প্রপার ওয়াশ বা প্রপার ফিক্সিং না হলে ওটা হবে না হলে, হ্যাঁ, তার একটা থেকে যায়, লংজিভিটিটা কমে যায়। আজও সেই প্রিন্ট পাক্কা আছে, কারেক্ট আছে, আমার কাছে এখনও রয়েছে অরিজিনাল। এবং পেছনে বাবার হাতের লেখা, এটা ইনডিরেক্টলি সাইন করাই। নেগেটিভও হয়, নেগেটিভও ইমালশন আজও সেটা কিছু না। আমি এখন কি করি, আমি এখন কিছু করি না। আমি যে ঘরে থাকি সেই ঘরেই এসি চলে, প্রপার ওয়েদারটাকে মেনটেন করি, ঘাঁটাঘাঁটি করি না। অ্যাকচুয়ালি অ্যানালগ প্রিন্ট তো ওইভাবে বছরের পর বছর যদি ঠিকঠাক ঠিক থাকে। আমি বাবা যখন আমাকে একটা আমাদের বাড়িতে একটা ঘর ছিল, সেই ঘরে আলমারির ওপর গুপি গাইন বাগাবাইন থেকে শাখা পোশাখা প্লাস সতী, গৌতম দার পাড়, উৎপলেন্দু চক্রবর্তীর চোখ, এই সব ছবির, পদ্মা নদীর মাঝি, এই সব ছবির বক্স আলাদা আলাদা করে রাখা ছিল। ওর ওপর প্রায় 1 ইঞ্চির মতো ঝুল পড়েছিল। আমি বাবাকে জিজ্ঞেস করলাম এগুলো, বললো ও লাগবে না, বাবার কাছে লাগবে না, আমার কাছে লাগবে। আমি তুলে দেখলাম ভেতরে তো সব অরিজিনাল, এবার পাক্কা, এবারে কালার কোনো ফেড নেই। কালারে তবু 2-1টা ফেড হচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিচ্ছু নেই, ইনট্যাক্ট ছবি আছে। কোনোদিন বাড়িতে চুরি হয়ে যাবে এরকম আশঙ্কা হয়নি? চুরি হয়ে যাবে, কেউ যদি নেগেটিভ নিয়ে যায় পকেটে করে, সেই রকম ভাবে তো নেগেটিভ থাকতো না বাবার তো বক্স সবই ঘরে। আর বাবার খুব নখদর্পণে ছিল কোথায় কোনটা রাখা রয়েছে। সেইটা দেখুন, চুরির ব্যাপারটা আজকে এসছে, আগেকার দিনে কিন্তু এইসব হতো না, চুরি ফুরির ব্যাপারগুলো ছিল না, কারণ মাথায়ও আসতো না। তাই ওই পরিবেশে বড়ও হয়নি। আগে নেগেটিভটা ভাববো কেন? যদিও আমরা নেগেটিভ নিয়েই চর্চা করি, কিন্তু জীবনের নেগেটিভ পোর্শনটা কিন্তু আমরা চিন্তা করি না। ফটোগ্রাফি খুব এক্সপেন্সিভ একটা হবি, মানে বা প্যাশনের জায়গা যতই থাকুক, এটা তো আমাদের রিসোর্সেস লিমিটেড। সাধারণভাবে যারা ফটোগ্রাফি শিখতে চায়, এইটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করলে? বাকি আদার খরচা কমিয়ে দিলেই ফটোগ্রাফি শেখা যাবে। 5 স্টার কালচার সরিয়ে ফেলুন না লাইফ থেকে। যদি আমি ফটোগ্রাফি শিখতে চাই, ওই ফটোগ্রাফি আপনাকে 5 স্টার কালচার দেবে। আমার বাবা গাড়ি বিক্রি করে ক্যামেরা করেছিলেন, আর আমি ক্যামেরা থেকে গাড়ি করেছি। এটা তো আমার চোখের সামনে নিদর্শন। আমি গাড়ি বাড়ি সব করেছি। আজ বহু বছর হলো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। আমি ড্রিঙ্ক করি না, এটা আমার বাবার থেকেই শেখা। কোনো রকম আজে বাজে খরচা করি না, একটু খেতে ভালোবাসি, যেদিন যেরকম। আমি জামা প্যান্ট পরিবর্তে, কিন্তু জামা প্যান্টের মায়া করি না। আমি ফটোগ্রাফি দরকার পড়লে যেখানে বলবেন আমি সেখানে শুয়ে পড়ে কাজ করব, কারণ আমি জানি একটা শাটার ভালো ছবি উঠলে আমার 10টা জামা। তোমার এই ডার্ক রুম, তোমার এই নেগেটিভ ডেভেলপিং করা, এইগুলো কবে থেকে তুমি শুরু করেছো? এখান থেকেই আমি শিখেছি। আমি শিখে বলতো ড্রাইভিংয়ের মতো বা সাইকেল চালানোর মতো এটা ভুলে যাব না। এটা তো আমি প্রথম দিন থেকেই এটা শিখেছি। সেই ডাস্টের এনলার্জার, ডাস্টের না, লাইকার এনলার্জার। আচ্ছা, তাহলে তো আরো। আপনাকে আমি বলছি, আমার ফটোগ্রাফি শেখার পেছনে কিন্তু মানে অনেক ডেডিকেশন ছিল। মানে আপনি তখন ইয়াং ছেলে, আজকে একটা ইয়াং ছেলে কিন্তু হচ্ছে হোক, কিন্তু জ্যোতিষটুকে যেভাবে আমরা সম্মান দিয়ে রেখেছিলাম, আমার কাছ থেকে যে সম্মান, আমি কোনো জ্যোতিষটুর সামনে গিয়ে আমার মুখ থেকে সিগারেটের গন্ধ পেতেন না। উনি কিন্তু সিগারেট খেতেন, কিন্তু আমার মুখ থেকে যদি উনি গন্ধ পান, আমার প্রতি ওনার যে ভালোবাসা বা স্নেহটা ছিল সেটা কিন্তু চলে যেত। আমি সেটা পূর্ণ হতে দিই। মানে এটা তোমার সম্মানের জায়গা থেকে? সম্মানের জায়গা। এটা কিন্তু আজকালকার দিনে দেখা যায় না, পাবেন না। জ্যোতিষের কাছে কাজ শিখেছে একদম ছায়ার মতো। বাবার সাথেও যেরকম ছায়ার মতো কাজ শিখেছি, জ্যোতিষের কাছে 2.5-3 বছর ছিলাম, ছায়ার মতো লেগে থাকে। সেই সময় তোমার মাকে যেটা বলেছিলে যে এই বিজ্ঞাপন বা কমার্শিয়াল ফটোগ্রাফিতে তুমি আসবে, সেটা নিজে মা বারণ করেছিল। আমার দাদা আমাকে জিজ্ঞেস করে তোর কি চাই? আমার একটা জায়গা চাই।
জায়গা পেয়ে আমি কাজ দেখিয়ে দিয়েছি। জায়গাটা জ্যোতিষ জেঠুর দোকান থেকেই, যে ভদ্রলোক ওখানে জ্যোতিষ জেঠুর বন্ধুরই শ্বশুর বাড়ি, হুম। উনি আমাকে জায়গাটা করে দিয়েছে। তখন আনোয়ার রোডে রাত্রি 9টার পর কোনো গাড়ি 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 চলতো চলতো না, না। বোমা পড়তো। বোমা পড়তে দেখিনি, কিন্তু গাড়ি চলতো না। অনেকে অনেক রকম ভয় দেখিয়েছে, কিন্তু কোনো ভয়ের কোনো কিছু আমার কাছে হয় না। দেখুন, একটা কথা আপনাকে আমি বলছি, আমি তো ভেতরে কাজ করছি, ডেডিকেশনটা তো আমার ভেতরে রয়েছে। আমি লোককে কেন অত বলতে যাবো? আমি ক্যামেরা নিয়ে ক্যামেরাটা রাখতাম না। আমার স্টুডিওর পাশে একবার আগুন ধরেছিল, পাশে ইলেকট্রিকের একটা বড় ট্রান্সফরমার আছে, তা একবার আগুন ধরেছিল। আমি রাত্রেবেলা, এবং আমি প্রথম দেখতে পাই যে আগুনটা লেগেছে। তখন আমার মারুতি ভ্যান ছিল। মারুতি ভ্যানে আমি আমার এন্টার ক্যামেরার লট আর লেন্সগুলো নিয়েছি, ইনকাম ট্যাক্সের ফাইল নিয়েছি, আর আউটস্ট্যান্ডিং ফাইল নিয়েছি। নিয়ে গাড়ি প্রায় 8 কিলোমিটার দূরে গাড়ি পার্ক করে রেখে দিয়ে চলে এসেছি। এবার এদিকে কিন্তু স্টুডিও বাঁচাচ্ছি। তাহলে ওটাকে ইনট্যাক্ট থাকলে কিন্তু আমার ব্যবসাটাও বেঁচে যাবে। এটা কি আমাকে কেউ শিখিয়েছে? না অন দ্য স্পট রাত্রি 11টার সময় বলেছে, মা এসে বলেছে, না বাবা এসে বলেছে? বলেনি তো। এটা তো বিজনেস শিখি। কলকাতায় বড় ক্লায়েন্ট প্রথম আইটিসি, আইটিসি। হিন্দুস্তান টমসন থেকে একজন একটা সাদা কাগজে, মানে টাইপ করা কাগজে শুধু নামটা লিখে যে ফটোগ্রাফারকে পাবে তাকে দেবে। আমার অ্যাসিস্ট্যান্ট বলেছে যে কালকে ফাঁকা আছে, জিজ্ঞেস করেছো কালকে খোলা? বলে হ্যাঁ কাল ফাঁকা আছে, এবং বলে তাহলে আজকে রাত্রি সন্ধ্যে 7টার মধ্যে যেন 30 বন্ডেল রোডে এসে দেখা করে। আমি গিয়েছিলাম আনন্দবাজারে, আনন্দবাজার থেকে ফিরে এসেই স্বরূপদার কাছে দেখা করি। পরের দিন শুটিং দেয় আইটিসির, সেই ছবির পর আমাকে পেছন ফিরতে হয়নি। তার আগে একটা বড় ব্রেক পাই, আনন্দবাজারের সানন্দা ম্যাগাজিন, প্রথম ম্যাগাজিন। সেই সানন্দা ম্যাগাজিনের যে অ্যাসাইনমেন্ট করে, তখনও জানতাম না কত টাকা পাবো, তখন ওই বিলিং সিস্টেম ছিল না। তখন সার্থকই তুমি ভালো টাকা পাবে, কিন্তু একটা ভেতরে ভেতরে তো একটা থাকতো, কী টাকা পাবো না পাবো। রিলিজ হওয়ার পর ওই টাকা পেয়ে আমি প্রথম লাইট কিনি। লাইটটা আমি উইন্ডো শপিং করতে যেতাম আনন্দবাজারের পাশ দিয়ে যেতে, বর্ণন শহরের পাশের দোকান থেকে, মেট্রোপলিটন, হ্যাঁ, ওখান থেকে আমি লাইট কিনি। আইটিসির ওই ক্যাম্পেইনটা কি ক্যাম্পেইন উইলস ছিল? ফ্লেক ক্যাম্প। উইলস ফ্লেক। ওটা লেআউটের জন্য ছিল, লেআউটের থেকে ফাইনাল হয়ে যায় ক্যাম্পেইনটা, তারপরেই টাটা স্টিল। তোমার নিজের পছন্দের ক্যাম্পেইন? অনেক আছে, সবই পছন্দ তো আমার, সবই ক্যাম্পেইন আমার করা। 2005, 6, 7 তারপর থেকে হঠাৎ করে তুমি কলকাতা থেকে উবে গেলে কেন এবং বম্বেতে চলে গেলে কেন? দুটো কারণ আছে, একটা হচ্ছে ফ্যামিলি, আরেকটা হচ্ছে নিজস্বতা। কলকাতা শহরে তখন আস্তে আস্তে ব্যবসাটা কমে যাচ্ছিল, আমাকে তো ব্যবসাটা করতে হবে, বিজ্ঞাপনের কাজ করি। বিজ্ঞাপনের পীঠস্থান হচ্ছে তখন ছিল বম্বে প্রথম, দ্বিতীয় ছিল ব্যাঙ্গালোর। তা আমার কাছে স্কোপটা ছিল বম্বেতে যাওয়ার। আমি ঠিক আছে ফাইট করি, মানে ওই জায়গাতে গিয়েই কাজ করি। এই করে তুমি বম্বেতে চলে গেলে। আরও একটা কারণ ছিল, বড় বেশি বাবার ছায়া ছিল। যে নিমাই ঘোষের ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা ছায়া। সেটা থেকে বোধহয় তোমার দাদা আর কোনোদিন বেরোতে পারলো না। না, আমার দাদা তো মারা গেছেন এখন হ্যাঁ। হ্যাঁ, কিন্তু দাদা কোনো তো ফটোগ্রাফি করেননি। যে আমি যে সময় কাজ করেছি তোমার সাথে, যে সময়টা, তখন ডিজিটাল ক্যামেরা আসতে শুরু করে দিয়েছে, এসে গেছে। তখনও কিছু কিছু লোক পুরনো ফরম্যাট আঁকড়ে ইয়েতে ছবি তুলছে, অ্যানালগ ক্যামেরায় ছবি তুলছে। এখন ইন হাইন্ডসাইট, এখন তো ডিজিটাল ক্যামেরা আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি। তোমার এই দুটোর তফাৎ কিরকম মনে হয়? কোনটার ব্যাপারে কোনটা পজিটিভ, কোনটার ব্যাপারে কোনটা নেগেটিভ? সব জিনিসেরই পজিটিভ আছে, নেগেটিভটা ভাবি না। আপনাকে আমি বলছি, আপনার প্রথম কথাটা হচ্ছে, যেহেতু আমরা কমার্শিয়াল ফটোগ্রাফার, আপনাদের রিকোয়ারমেন্টটা কি আছে? আমাকে তো ক্লায়েন্ট আমার প্রতি তো একটা ইনভেস্ট করছে, তা আমাকেও তো তার একটা রেসপন্সিবিলিটি থাকবে তাকে রিটার্ন দেওয়ার। তা সে কি দেখবে? সে দেখবে লেটেস্ট কি জিনিস আমার, যেটা কলকাতাতে একটু অসুবিধে আছে। আমি কলকাতাকে আমি ছোট বড় কিছু করছি না, তার মধ্যেই কিন্তু বড় বড় সিনেমা হয়েছে, কিন্তু আজকের দিনে রেগুলার বেরোচ্ছে, চেঞ্জ হচ্ছে, রোজ তো আর সম্ভব না যে ইনভেস্ট করা। যেটা বম্বেতে আপনি আজ ভাড়া পাওয়া যায়, বম্বে কেন, যে কোনো ইন্টারন্যাশনাল শহর, ভারতবর্ষে যে শহরটা ইন্টারন্যাশনাল শহর আছে সেখানে ভাড়া পাওয়া যায়। কলকাতা তো আস্তে আস্তে শুরু হয়েছে। এবার আমি এরকম বম্বেতে অ্যাসাইনমেন্ট পেয়েছি যে আমাকে প্রোডাকশন হাউস থেকে বলেছে, মানে ক্লায়েন্টের তরফ থেকে বলেছে, তুমি নিজে আসলেই হবে, তোমাকে ক্যামেরা না আনলেও চলবে, বাকি সব আমরা দেখি। তুমি রিকুইজিশন দিয়ে দিয়েছো, চলে গেছো। এইটা হচ্ছে সিস্টেম, কিন্তু ফিল্ম ক্যামেরার সময় এটা ছিল না। ফিল্ম ক্যামেরার সময় হচ্ছে তোমার কাছে কি ক্যামেরা আছে, এই কোশ্চেনটা করতো ক্রিয়েটিভ ডিরেক্টররা। স্টুডিও আছে তো,
আজকে যেমন স্টুডিও থাকুক না থাকুক কিচ্ছু যায় আসে না, এটা কিন্তু এক সময় শুনতে হয়েছে। বড় ক্যামেরা আছে তো, হ্যাজেলব্লাড বা মামিয়া ক্যামেরা আছে তো, ব্র্যান্ড ধরে ধরে বল না, তখন হাসেলব্লাড মামিয়াই বিগ ফরম্যাটে, ওটাই বিগ ফরম্যাটে। আমি যেদিন প্রথম অ্যাসাইনমেন্ট পেয়েছিলাম আমাকে বলেছিল যে বড় ফরম্যাটে কাজ করতে হবে। এবার দেখুন আমার তখন অত বড় ফরম্যাটের, আমি ট্রিক্সটা বলে দিচ্ছি আর কি, সেই দিনই মাথাটা খেলতে হবে। উপস্থিত বুদ্ধিটা যদি ফটোগ্রাফি শুধু শাটার মারাটা না, কিন্তু বিজনেস আনতে গেলে মাথাটাকেও ক্লিয়ার রাখতে হবে। সেদিন কিন্তু খুব স্বনামধন্য ক্রিয়েটিভ ডিরেক্টরকে বলেছিলাম যে আপনি বড় ক্যামেরা চাইছেন, আমি বড় ক্যামেরা তুলে দেবো, কিন্তু আমার আমি ওনাকে যদি আমি বলি যে একটা লেন্স, তাহলে কিন্তু আমার নেগেটিভ হতো। আমার লেন্স একটাই ছিল। দেখুন ইস্টার্ন বাইপাস তখন ফুল অফ ট্রাফিক, সকালবেলা 9:30 অ্যাসাইনমেন্ট শুটিং করব, দুটো একটা বাইক এসে একটা গাড়ির সাথে দুজনের মিটিং হচ্ছে, সিগারেট এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে এটা মিডল অফ দ্য রোডে শুটিং করতে হবে, স্ট্যান্ডে নিয়ে শুটিং করতে হবে, 35 যদি 120 হলে স্ট্যান্ডে নিয়ে করতে হবে। এটা যদি আমি 35-এ শুটিং করি তাহলে হাতে নিয়ে কাজ করতে পারবো এবং ক্যান্ডিড দিতে পারবো। বলে হ্যাঁ আমার ক্যান্ডিড, এই যে ল্যাঙ্গুয়েজ ক্যান্ডিড কথাটা বলে দিলাম, তাতে শিরুপদা রাজি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে, আগের দিন সন্ধ্যেবেলা। কারণ 35-এর তো আমার ফুল সেট আছে আমার বাবার কাছে, আমার কাছে না থাকলে আমার বাবার থেকে পাবো, তো ফুল সেট আছে। কিন্তু 120 ক্যামেরা আমার কাছে অনলি মামিয়া RV67 আর একটা 90 লেন্স। এবার ওটা স্ট্যান্ডে রেখেই শ্যুট করতে হয়, ওটা স্ট্যান্ড ছাড়া হবেও না, না হতে পারে, তাতে কিন্তু ওই ক্যান্ডিড ব্যাপারটা আসবে না। তো ক্যান্ডিড করতে গেলে আমাকে ওই 35 করতে হবে। তো বললো হ্যাঁ 35, আর তুই প্রসেস প্রিন্ট কোথায় করাস আমাকে জিজ্ঞেস করলো। তাহলে বলেন সেবাটা করি, হ্যাঁ মিস্টার গান্ধীকে বলবি দারুণভাবে যেন প্রসেস করে, প্রিন্ট করে দারুণ। আমি ভালো ছবি তুললে তো অটোমেটিক ভালো প্রসেস হবে, এবং ভালো ভালো জায়গায় দিলে ভালো প্রসেস হবে, ভালো প্রিন্ট হবে। আমাকে ছবিটা ভালো করে ওই প্রসেস প্রিন্ট হয়ে যাবে বা কম্পিউটারে পরে করে দেবো ওই জিনিসটা। হ্যাঁ অ্যাক্সিডেন্ট সব জায়গাতেই আছে, সেটার আমি বলছি না, কিন্তু আমি এক্সপেক্ট করবো কি আমাকে ভালো ছবিটা করতে হবে। আমি 35-এ হাতে ধরে কাজ করেছিলাম। 35 মানে ওটা ফিল্মে ছিল, ফিল্মে ছিল তখন। ফিল্ম 82-তে, 87-এ, 88-এ ফিল্ম ছাড়া তখন কোথায়, তখন ডিজিটাল কোথায়। যখন বিবর তুমি তখন আমি ডিজিটাল, সেই নিকল ক্যামেরার, আমি ইফ আই এম নট মিস্টেকেন তখন ওটার 10 কি 12 পিক্সেল, 6 মেগাপিক্সেল, হ্যাঁ এই 6 মেগাপিক্সেলের ওই ছবি আমার বিবরে মনে আছে। বিরাট বিরাট হোর্ডিংয়ে পুরো শহর 6 লাখ হয়ে গেছে। তখন হোর্ডিং এর সাইজও ছোট ছিল, হাওড়া স্টেশনের ওখানে একটা বিরাট। টেকনিক্যালি তখন কিন্তু অত বড় হোর্ডিং ছিল না। আমি 125 4x5 ফরম্যাটে ছবি তুলেছি ইন্ডিয়া কিংস লাইট, খুব একটা প্রেস্টিজিয়াস ক্যাম্পেইন ছিল প্যাকেজিং নিয়ে। সেই ক্যাম্পেইনের ছবি তুলেছিলাম, অস্ট্রেলিয়ার থেকে হোর্ডিং ছাপা হয়েছিল। সেই হোর্ডিং দেখবার জন্য আমি বম্বে ট্রাভেল করতে গিয়েছিলাম, হাজি আলিতে ওই হোর্ডিং বেরিয়েছিল, কত বড় সাইজের হোর্ডিং, অস্ট্রেলিয়ার থেকে ছেপে এসেছিল। আমি শুধু ওই হোর্ডিংটা দেখবো বলে গিয়েছিলাম। এটা দেখতেও তো একটা ভেতরে লাগে যে হ্যাঁ আমার একটা ছবি হোর্ডিং হয়েছে। এখন যে সিগারেটের বিজ্ঞাপন বন্ধ হয়ে গেছে, তার মানে ওই ক্লায়েন্ট তো ওই এখন অনেক বেশি বিজ্ঞাপনের কর্পোরেটের মধ্যে এখন দেখুন অন্য ডেলি ইউজের ব্যাপার চলে এসছে। ওই যে ক্রিয়েটিভ ক্যাম্পেইন সেটা তো নেই না। তো এখন এই সময় দাঁড়িয়ে অ্যাজ আ প্রফেশনাল ফটোগ্রাফার তুমি কিভাবে এটার সঙ্গে কোপ করো? যা জগতে আছে তাই নিয়ে চলতে হবে। এখন লোকের পয়সা আছে, জুয়েলারি কিনছে, জুয়েলারি বিজ্ঞাপন বেশি হয়। বা বম্বেতে জুয়েলারি অনেক করেছি, কলকাতাতেও করেছি, এখনো করো? এখনো করি। তোমার এমনি পছন্দের কোনো বিজ্ঞাপন বলো জুয়েলারির? অনেক বিজ্ঞাপন আছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল, এখন সেই কোম্পানি উঠেই গেছে, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল, ওদের করেছি, এমপি জুয়েলার্স করেছি। আমি অনেক স্টারকে প্রথম জীবনে তাদের কাজ আমি করেছি, পরে তারা বড় বড় বিখ্যাত হয়েছে। হ্যাঁ মানে আমি এরকম অনেককে দেখেছি যাদের আমি হোর্ডিংয়ে প্রথম দেখি কোনো জুয়েলারির বিজ্ঞাপনে, পরে দেখি তারা স্টার হয়েছে। এরকম অনেকে হয়েছে। এটা তো পার্ট অফ লাইফ। এইভাবেই তো নতুনদের নিয়ে আসতে হয় এবং এটা খুঁজতে হয়। এটা শুধু ফটোগ্রাফারও যেরকম খোঁজে, প্রোডাকশন হাউস থেকেও খোঁজে, কাস্টিং এর থেকে, যে একে রেকমেন্ড করে যে একে নাও দিয়ে দেখো, তখন আমাদের দেখায়, ক্লায়েন্ট আমাকে দেখায়। এবার ক্লায়েন্টকে তো এগ্রি করতে হবে, সেটা খুব কম ক্লায়েন্ট আস্তে আস্তে এগ্রি করে, এখন বুঝে গেছে যেটা কি চোখে দেখছে ফটোগ্রাফার। এবার আমি একটা জিনিস যেটাতে আমি একটু এবার ঢুকবো, সেটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা এবং পোস্ট প্রোডাকশন। ধরো একটা সময় যখন তুমি ছবি তুলেছো, তুমি তো অনেক বেশি করে তুলেছো, আমি তো পরের দিকে অনেক ছবি তোলা আমার কমে গেছিল কর্মজীবনে ঢোকার পরে। তার আগে অবধি আমি নিজে প্রিন্ট করতাম, নিজে ডেভেলপ করতাম,
একটা ডেভেলপ করার ওই যে ডার্ক রুমে বসে না এই প্রিন্টটা পছন্দ হলো না, আরেকটা একটু ঠিক আছে এই পেপার গ্রেডটা পাল্টাই তাহলে এটা বেটার আসবে, ওই যে ক্যালকুলেশনগুলো করে করে তো আমরা কাজ করতাম। এখন এই যে ডিজিটালে এবং আমরা এটা 36টা ফিল্ম আছে, সেই 36টার মধ্য থেকে আমার যদি 10টা বেরোয় আমি মনে করবো যে হ্যাঁ, মানে আমরা খুব বেছে বেছে আমরা শাটার ফেলতাম, অ্যাটলিস্ট আমি ফেলতাম। এখন এই ভঙ্গিমাটা পাল্টে গেছে বলে তোমার মনে হয় না? ফটোগ্রাফির কিছু ভঙ্গিমা পাল্টায়, কি পাল্টেছে? মেন্টালিটি পাল্টা। আমি সবার ক্ষেত্রে বলছি না, আপনি দেখবেন এখন তো ফটোগ্রাফার অনেক বেশি হয়েছে। আপনি তাকে জিজ্ঞেস করবেন, তার কিবোর্ডে দেখবেন আজকে ডিজিটাল ফটোগ্রাফি ছাড়া, কম্পিউটার ছাড়া ডিজিটাল ফটোগ্রাফি হয় না। আপনি একটা ছবি তুলে যদি কম্পিউটারে না দেখেন, ক্যামেরায় দেখেই ছবিটা কিন্তু দিতে পারবেন না। ল্যাপটপ বা কম্পিউটারের খরচাটা কিন্তু কেউ ধরে না, ওটাও কিন্তু একটা খরচা ইনভলভ। এবার ওটার মধ্যে যখন বাটনটা দেখবেন কিবোর্ডে, বাটনটা দেখবেন বেশি ডিলিট বাটনটার আঙুলের ছাপ পড়েছে। আপনাদের ফিল্মের সময় বা আমাদের ফিল্মের সময় আপনাকে আমি বলছি, আমরা সব কিছু দেখে শুনে নিয়ে, ধরুন ক্যান্ডিড রাস্তায় ছবি তুলছি, মনে হচ্ছে একটা ছবি হবে, শাটার মারলাম, ওটা এন্টার, ওটা হয়ে গেল। তা নাহলে একটা ফটোগ্রাফার কি করে বলে, এইটা দেখলেই আপনি বুঝতে পারবেন একটা ফটোগ্রাফার কি করে বলে। সেটা কিন্তু আমার বাবার ক্ষেত্রে দেখেছি। বাবা ধরুন ওভার দ্য ফোন আমাকে বলছে যে দেখ তো 7 নম্বর রোলের 33 নম্বর গেটটা দেখতে একবার। রোলগুলো তো মার্ক করা থাকতো, সেই মতো তো অ্যাকর্ডিং টু মার্কিং তো প্রসেস হতো। 7 নম্বর রোলের দেখতো 33 নম্বর গেটটা ভিজে অবস্থা দিয়ে, কিন্তু উনি কিন্তু ওভারে পড়ে রয়েছেন, দেখে আমাকে বলতো, ফোন করতো সার্প আছে কিনা। এটা তো বলেছেন, এটা তো কম্পিউটারের দরকার পড়েনি, এবং আপনিও নিশ্চয়ই হ্যাবিচুয়েটেড। একদম। এখনো ফিল্মে যখন ছবি তুলি আমি তো যেখানে তাহলে আপনি যখন ছবি তুলছেন তার মানে আপনার মাথায় ছবিটা কমপ্লিট তৈরি হয়ে গেছে, তবেই আপনি এন্টার মারছেন। ক্লিয়ার করতে পারলাম? একদম। আর এখন ডিজিটালি করলে সঙ্গে সঙ্গে দেখে নি হয়েছে কি হয়নি, ওদের আরেকটা তুলি। এই যে কনফিডেন্স লেভেলটা কিন্তু প্যারামিটারটা ডাউন হয়েছে। আমি তো সিনেমাতে আবার ডিজিটাল প্রথম শুরু করেছিলাম, তাই নিয়ে একটা সময় হাসি ঠাট্টা হয়েছিল, এখন আবার সেটাই লোকে আমি প্রবর্তক বলে সবাই অনেক কিছু বলে টলে, কিন্তু সেটা বাদ দিয়ে আমি বলছি আমি সারা পৃথিবীতে একটা রিভাইভাল দেখছি ফিল্ম ক্যামেরায় ছবি তোলার, মানে স্টিল ফটোগ্রাফি করার। এটা সারা বিশ্বে একটা রিভাইভাল হয়েছে। কোডাক আবার নতুন করে এই ছবির জন্য প্রিন্ট বানাতে শুরু করেছে, যে ফ্যাক্টরি বন্ধ ছিল সেটা চালু করেছে। ফুজি করতে শুরু করেছে, ফুজিও সেটা দীর্ঘদিন বন্ধ রেখেছিল। এবং নতুন করে আমি দেখছি যে পুরনো ক্যামেরাগুলো ঝেড়ে পুছে নতুন করে সার্ভিস হয়ে সেগুলো আবার সার্কুলেশনে ঢুকছে। এই যে ফেনোমেনাটা নতুন করে ফিল্ম ক্যামেরার ফেরত আসা, ফিল্ম ক্যামেরা এবং ফিল্ম ফটোগ্রাফির ফেরত আসা, এইটাকে তুমি কিভাবে দেখো? এটা অলওয়েজ ওয়েলকাম, কারণ এইটা আপনাকে আমি বলছি, আচ্ছা এই জেনারেশন জানে না ফিল্ম কি জিনিস, ওরা ডিজিটালে জন্মেছে, ঠিক আছে? ঠিক। হ্যাঁ, তা ওদের এই অ্যানালগ সিস্টেমটা যেদিন ওরা জানবে, তার লংজিভিটিটা জানবে, যেটা ডিজিটাল। আজকে ডিজিটাল ছবি যদি একবার আপনার হাত থেকে বেরিয়ে যায়, ওর কিন্তু আর শেষ নেই। কোথায় যাবে, কে কি করবে, আপনি কন্ট্রোলের বাইরে হয়ে গেল। কিন্তু অ্যানালগটার যেই মর্মটা বুঝবে, যেটা আমার অ্যানালগ আছে এবং এর মাদারটা আমার কাছে রয়েছে, ওটাও কিন্তু ডিজিটালেই যাচ্ছে কিন্তু মাদারটা আমার কাছে রয়েছে, এই হোল্ডিংটা যখন বুঝবে, শেয়ার মার্কেটের মতো যে স্ক্রিপ্টটা আমার কাছে আছে, জীবনের অন্য অনেক জিনিসের মতো, কোনো কাউকে চিঠি লেখা, এটা আমি প্রসেস করি, নেগেটিভটাও আমি প্রসেস করি, সেটা যেদিন বুঝে যাবে এর ডিমান্ড বাড়বে। আমার বাবা কোনোদিনও ডিজিটাল ছবিতে হাত দেয়নি। আমার বাবাকে আমি একটা ছোটো লাইকা ক্যামেরা দিয়েছিলাম, 1 বছর ধুলো পড়েছে। কোনো দিন আমি বলেছিলাম মাঝে মধ্যে নিয়ে বেরিয়েও না, তুমি হরিশমোহের রোডে বলবন্ত সিং ধাবার ওখানে আড্ডা মারতে যাও, তুমি তোমার বন্ধুদের কয়েকটা গেট এরকম ছবি তুলতে পারো। মানে শেষ জীবন অবধি ফিল্মেই তুলেছে। বাবা ফিল্ম ক্যামেরা আঁকড়ে রাখতে চেয়েছিলেন। উনি মারা গেছেন মার্চ মাসে, সেপ্টেম্বর মাসে আমাকে বলেছেন যে ক্যামেরা সব নিয়ে যা, একটা রেখে যা। আমার সাথে কথা ছিল অমৃতসরে গোল্ডেন টেম্পলে ছবি তুলতে যাবে। জানুয়ারি মাসে, নভেম্বরে বলেছেন সব ক্যামেরা নিয়ে যা। তখন আমি একটু আঁতকে উঠেছিলাম, আর বেশি দিন নেই। যখন আমাকে বলেছে যে আর লাগবে না, তখন আমি বুঝে গেছি যে এই লোকে আর কিছু দিন গুনছে। এই ছবি তুলতে আসা মানে আমি টাকাটা পরে তুলে নেব, এইটা তো ভেবে এক ধরনের, যেটা তোমার ধরো
বাণিজ্যিক ছবিতে তুমি যাবে ডিসাইড করে ফেলেছিলে, কিন্তু এছাড়াও তো একটা অ্যাপ্রোচ থাকে যে আমি আমার শখের জন্য ছবি তুলছি, এই এক্সপেন্সিভনেসটা, এই শখটা তুমি বলেছো যে ওটা নিজের ইয়ে থেকে বার করা যায়, কিন্তু নিমাই বাবু কি পুরোপুরি প্রফেশনালি ছবি তুলতেন? না, আমার বাবা তো ছবি তুলতেন না। আমার বাবা তো গভর্নমেন্ট সার্ভিস করতেন, আর বাবা যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করতেন, আপনাকে আমি বলছি গভর্নমেন্টকে ধন্যবাদ, বাবাকে ছুটি দিতেন মানিকজেটুর কাজ করার জন্য, ছুটি উইথ স্যালারি, কিন্তু উইদাউট পে না। কিন্তু তার জন্য মানিক জেঠুর ওখান থেকে কিন্তু কোনো পয়সা কড়ি পেতেন না। পরে পেয়েছেন যখন, সেটা আমার নামে হয়েছে ঘরে বাইরে থেকে, তখন আস্তে আস্তে বাবা চাকরি ছাড়ার দিকে, বাবা চাকরি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন, ভলান্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে। কিন্তু বাবার কাছে যেটা ফটোগ্রাফিটা প্যাশন হিসেবে এসছে, প্রফেশন হিসেবে আসেনি। আর আমার কাছে এসছে প্যাশন উইথ প্রফিট, প্রফেশন। প্যাশন থাকলেই কিন্তু প্রফিট আসবে। আমার বাবার কাছে প্যাশন ছিল, প্রফিটটা কি ছিল? মানিটারি না, প্রফিটটা ছিল মানিকদার ছবি তুলছি। তো মানিক জেঠু তো যেরকমভাবে ছবি চারদিকে বাবার পাঠিয়ে, বাবা একটা কলকাতার ওই গলিতে, আপনাকে আমি বলছি, আমরা যে গলিতে বড় হয়েছি ভবানীপুরের ওই বাড়িতে, আমি একদিনে দেখেছি 4 জন কনসুলেট এসছেন বাড়িতে, ওই তো ওই গলিতে, আমাদের এই গলির মধ্যে, আমি জানেন কি না জানি না, যেখানে গাড়ি ঢোকে না, 4 জন কনসুলেটকে দেখেছি আমার বাবার বাড়িতে। কোন রাস্তা? কালীঘাট রোড। ও, কালীঘাট রোডে। তোমার আমার পাড়া, মানে আমি যদুভট্টাচার্য লেনে বড় হয়েছি। তাহলে তা আপনি আমাকে বলুন না, ওটা কি প্রফেশন থেকে এসছে না প্যাশন থেকে এসছে? আমি বললাম না যে আমি বাবাকে দেখেছি বড় হতে। বাবার কতগুলো না এমন জিনিস ছিল ডিরেক্টলি, মানে কিভাবে বোঝাতেন ছেলেকে বলে বোঝাতে পারবো না, যে আজকে হাতে করে নিয়ে গিয়ে সেরকম না। কিন্তু বাবা কোনো রাত্রেবেলা নেগেটিভ, আমি তো পরের দিকে আমি প্রসেস করতাম, প্রিন্ট করতাম, বাবা কোনো রাত্রেবেলা আনোয়ার শাহর স্টুডিওতে নেগেটিভ রাখতো না, স্পেশালি মানিক জেঠুর নেগেটিভ। এটা আমি অনেককে বলেছি, কোনো দিনের জন্য রাখতো না, যত রাত্রির হোক আমাকে নিয়ে যেতে হতো। কারণটা কি? ওই পাশে আগুন ধরেছিল। যত রাত্রেই ফিরতাম, একটা জায়গা আছে যেখানে আমি টেবিলের উপর নেগেটিভগুলো রাখতাম, ওই আওয়াজ হতো, এসেছিস, একবার আলোটা জ্বাল, নেগেটিভগুলো একবার দেখে একবার রেখে দিতাম, ফাইনাল দেখতে পরের দিন সকালবেলা। এই যে প্যাশনটা, এই প্যাশনটা কিন্তু ভেতর থেকে আসে, এটা কেউ আনতে পারে না। করবো অনেকে না, একবার হলো দেখে নি। কি দেখতেন? কারেক্ট এক্সপোজার ঠিক আছে কিনা, পরে ডিটেলে দেখ এক্সপোজার ওই ঠিক আছে কিনা, ওইটা দেখার পর তো ওনার ঘুমটা ভালো হতো। ওই ঘুমটা তো আর পয়সা দিয়ে কেনা যেত না। নেগেটিভ ইয়ে ঠিক আছে, থিকনেস ঠিক আছে, এইটা তো শেখার। এটা কি বাবা ছেলেকে, হ্যাঁ তোকে শেখালাম, বাবা যেমন শিখিয়েছে ফিল্মের উল্টো দিক সোজা দিক, মুখে থুতু দিয়ে, ফিল্মটা মুখে থুতু দিয়ে দেখ কোন দিকটা সোজা কোন দিকটা উল্টো, এটা আমাকে অন্ধকারে শিখিয়েছে। কিন্তু এইটা তো ওইভাবে বললে হবে না, এটা তো আমাকে শিখে নিতে হয়েছে। টিচাররা কখনো, আপনাকে আমি বলছি, ছাত্রকে তৈরি করায় না, ছাত্রকে টিচারদের থেকে বার করে নিতে হয়। খুব ভালো লাগলো কথা বলে। আমি একটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমার অনেক দিনের ইচ্ছে ছিল একজন ফটোগ্রাফার তিনি আসবেন আমাদের এই মুখে মুখেতে, কেননা এই ফটোগ্রাফি জিনিসটা এমন একটা জিনিস যেটার মধ্যে অনেক কিছু জড়িত। শুধুমাত্র এই মোবাইলে ক্যামেরায় ছবি তুলে আমি ফটোগ্রাফার হয়ে যাচ্ছি এই জিনিসটা নয়, এটার পেছনে যে প্যাশন থাকে সেটা আমার অনেক দিন ধরে এটা নিয়ে আলোচনা করার ইচ্ছে ছিল। সাত্তকী, আজকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, দেখতে থাকবেন মুখে মুখে। নমস্কার।